আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাসে আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় থাকবে নবম ও দশম অধ্যায়ের হিসাব বিজ্ঞান বিষয়ের মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। তো আজকের আলোচনায় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ উসমান। আজকের আমাদের আলোচনার বিষয় থাকতেছে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য চতুর্থ অধ্যায়ের মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। চলুন দেখা যাক আমাদের আজকের মূল আলোচ্য বিষয় কি। যারা আমরা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে অঙ্কগুলো করতে পারতেছি না, অঙ্কগুলো কোনটা মূলধন জাতীয় কোনটা মুনাফা জাতীয় এগুলো বুঝতে পারতেছি না, কোনটা মূলধন জাতীয় আয় কোনটা মূলধন জাতীয় প্রাপ্তি এগুলো বুঝতেছি না, তাদের জন্য আজকের আমাদের এই ক্লাসটা। আজকের আমাদের এই ক্লাসের মাধ্যমে আপনাদের কাছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের সমস্যা একেবারেই সমাধান হয়ে যাবে। তো চলুন আমাদের আজকের ক্লাসের মূল টপিকে চলে যাই। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্যটা কি ওটা আমরা প্রথমে জেনে নিব। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য কি হয় প্রথমত আমরা জেনে নিব মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্যটা কি হয়। তো আমরা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্যটাকে তিনটা বৈশিষ্ট্য আমরা দেখব। তিনটা বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা সবগুলো তথ্য পেয়ে যাব। প্রথম বৈশিষ্ট্য, মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য হচ্ছে 1 বছরের অধিক সময় এর সুবিধা ভোগ করা যায়। আমি আবারও বলতেছি, মূলধন জাতীয় লেনদেনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে 1 বছরের অধিক সময় এর সুবিধা ভোগ করা যায়। তারপরে 2 নম্বর বৈশিষ্ট্য, এই সকল লেনদেন অনিয়মিত। অনিয়মিত মানে হচ্ছে যে লেনদেনগুলো নিয়মিত হয় না, মানে বছরে কোনো এক বছরে একবার হয়, কোনো এক বছরে আবার হয়ও না, মানে 2-3 বছর পরে পরেও হয়, 1 বছর পরে পরেও হয়। 3, সাধারণত টাকার পরিমাণ হয় বেশি। মূলধন জাতীয় লেনদেনের সাধারণত টাকার পরিমাণ হয় বেশি। এবার আমরা দেখে নেব মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্যগুলো কি। ঠিক মুনাফা জাতীয় লেনদেনগুলোরও ঠিক 3টা বৈশিষ্ট্য থাকবে। নাম্বার 1 বৈশিষ্ট্য, 1 বছরের ভিতরেই এর সুবিধা ভোগ হয়ে যায়। তার মানে আমি বলতে চাচ্ছি 1 বছরের ভিতরেই এর সকল সুবিধা শেষ হয়ে যায়। 2 নম্বর হচ্ছে, এই সকল লেনদেন নিয়মিত। এই সকল লেনদেন প্রতিষ্ঠানে অহরহ ঘটে থাকে। পণ্য ক্রয় করে থাকি, পণ্য বিক্রি করে থাকি, আমরা বেতন দিয়ে থাকি, আমরা মজুরি দিয়ে থাকি, আমরা যাতায়াত ভাতা দিয়ে থাকি, যাতায়াত ভাড়া দিয়ে থাকি, বিদ্যুৎ বিল দিয়ে থাকি। এই সকল লেনদেনগুলো হচ্ছে আসলে মুনাফা জাতীয় লেনদেন, মানে নিয়মিত এবং অনিয়মিত বোঝানোর জন্য আমি কথাটা বললাম। তারপরে সাধারণত টাকার পরিমাণ হয় কম। সাধারণত টাকার পরিমাণ কি হয়ে থাকে? কম হয়ে থাকে। তাইলে আমরা জানলাম মূলধন জাতীয় লেনদেনের 3টা বৈশিষ্ট্য এবং মুনাফা জাতীয় লেনদেনের 3টা বৈশিষ্ট্য। মূলধন জাতীয় লেনদেনগুলোর এবং মুনাফা জাতীয় লেনদেনগুলোর বৈশিষ্ট্য যদি আমরা শুনে থাকি এবং দেখে থাকি বা বোঝার চেষ্টা করে থাকি, আমরা অতি সহজে এগুলোকে ফাইন্ড আউট করতে পারবো। আমরা এখন দেখে নেব উদাহরণের সাহায্যে মূলধন জাতীয় ব্যয় কোনগুলো, আবার উদাহরণের সাহায্যে মুনাফা জাতীয় লেনদেন কোনগুলো। আচ্ছা, যদি আমরা মূলধন জাতীয় লেনদেনের কথা বলি, যেমন মূলধন, প্রথমত মালিক যে পরিমাণ টাকা নিয়ে ব্যবসা শুরু করে তাকে আমরা বলি মূলধন। আর এই মূলধনটা হচ্ছে মুনাফা জাতীয়, এটা হচ্ছে মূলধন জাতীয়। এই মূলধনটা হচ্ছে আমাদের মূলধন জাতীয়। এই মূলধন কিন্তু মালিক ব্যবসায়ে প্রত্যেক দিনে নিয়ে আসে না, প্রতি বছরে নিয়ে আসে না। হয়তো ব্যবসা স্থাপনই করা হয়েছে, প্রতিষ্ঠাই করা হয়েছে অধিক সময় ব্যবসা করার জন্য, তার লক্ষ্য হচ্ছে অধিক সময়। তো মূলধন প্রতিষ্ঠানের জন্য কি? মূলধন হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আমাদের এই মূলধন জাতীয়। আর মূলধন হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি। তারপরে জমি, আমি প্রতিষ্ঠানের জন্য একটি জমি ক্রয় করলাম, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। কিভাবে জমিটা? জমি সাধারণত প্রতিষ্ঠানের জন্য বারবারই ক্রয় করা হয় না, আর একবার ক্রয় করলে এর সুবিধা অধিক সময় ভোগ করা যায়, আবার টাকার পরিমাণও কি বেশি। মানে 3টা বৈশিষ্ট্যই আমাদেরকে মিলতেছে এটার মধ্যে। তারপরে দালান কোঠা আমাদের কাছে। দালান কোঠা মানে হচ্ছে ভবন, বিল্ডিং। আমি প্রতিষ্ঠানের জন্য একটা ভবন ক্রয় করলাম, ভবনটা যে ক্রয় করলাম এটার সুবিধা কিন্তু 1 বছরের ভিতরে শেষ হয়ে যাবে না, একের অধিক সময় এর সুবিধা ভোগ করা যাবে। তারপরে সাধারণত এটা অনিয়মিত হয় এবং টাকার পরিমাণ অনেক বেশি। ঋণ গ্রহণ, আমি যখন অন্য একটি প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করলাম, বারে বারে ওই প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করব না। আমি ঋণটা একবার গ্রহণ করছি, একের অধিক সময় এটা ব্যবহার করব এবং তার টাকার পরিমাণটাও বেশি এবং এটাও অনিয়মিত। পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, আমাদের প্রতিষ্ঠানে সাধারণত পুরাতন যন্ত্রপাতি হয়, যন্ত্রপাতি ব্যবহার করলে এটা একসময় আছে অকিজু হয়ে যায়, অথবা আমার প্রতিষ্ঠানে চলবে না, অন্য প্রতিষ্ঠানে তারা এটা কিনে নিয়ে যাচ্ছে। তো ওই সকল ক্ষেত্রে পুরাতন যন্ত্রপাতি বিক্রয় আমরা কখন করি? 1 বছরের মধ্যে বারবারই করে থাকি না, আমরা 1 বছরের মধ্যে বারবারই করি না, কয়েক বছর পরে পরে আমাদের এই জিনিসটা কাজে লাগে। যন্ত্রপাতি ক্রয়,
আমাদের প্রতিষ্ঠানের জন্য যন্ত্রপাতি ক্রয় করে নিয়ে আসলাম, অফিস সরঞ্জাম ক্রয় করে নিয়ে আসলাম, একটা কম্পিউটার ক্রয় করে নিয়ে আসলাম। এখন কম্পিউটারটা হচ্ছে কি মূলধন জাতীয় ব্যয়, কম্পিউটারটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এখানে যন্ত্রপাতি ক্রয়টা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এখন আরেকটি কথা এখানে অ্যাড করতে যাচ্ছি, যেমন একটা কম্পিউটার ক্রয় করে আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসলাম, কম্পিউটার ক্রয় করে আনার পরে একজন মেকানিক দিয়ে আমরা এটাকে সেট আপ করালাম, বিদ্যুতের জন্য বিভিন্ন আনুষঙ্গিক খরচ করলাম, এই সবটাও হবে মূলধন জাতীয় ব্যয়। এবার আমরা দেখব মুনাফা জাতীয় জিনিসটা কি। উদাহরণে আমরা মুনাফা জাতীয় লেনদেন জিনিসটা কি, পণ্য বিক্রয়। প্রতিষ্ঠানে পণ্য বিক্রয় আমরা যদি ফাইন্ড আউট করে দেখি, পণ্য বিক্রয় কখন হয়? প্রতিনিয়ত সকালে হচ্ছে, দুপুরে হচ্ছে, বিকেলে হচ্ছে, দিনে কয়েকবার পণ্য বিক্রি হচ্ছে, দিনে কয়েকবার পণ্য ক্রয় করা হচ্ছে, বেতন দিতে হচ্ছে, মজুরি দিতে হচ্ছে। এই সবগুলো ঘটনার মধ্যে কিছু বিষয় আমরা যদি চিন্তা করি, মানে কিছু বৈশিষ্ট্য যদি খেয়াল করি, যেমন এক বছরের ভিতরেই এর সুবিধা বুক হয়ে যায়। পণ্য বিক্রয় করতেছি, সকালে করতেছি, দুপুরে করতেছি, এ সকল লেনদেন নিয়মিত হয়। পণ্য বিক্রয় তো সকালে, দুপুরে, রাতে প্রত্যেক সময় হইতেছে। এবং এর টাকার পরিমাণ, হ্যাঁ টাকার পরিমাণ নিয়ে যদি কথা বলি, পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে হয়তোবা টাকার পরিমাণ বেশি বোঝায় আমাদেরকে, কিন্তু আসলে ক্রয় বিক্রয় ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে আমাদের সবগুলো মিলে যায়। দেখি বেতন আমাদের মুনাফা জাতীয় লেনদেন, মজুরি মুনাফা জাতীয় লেনদেন, বাড়ি ভাড়া মুনাফা জাতীয় লেনদেন, বিদ্যুৎ বিল, যেমন বাড়ি ভাড়ার কথা বলি, বিদ্যুৎ বিল বলি, টেলিফোন বিল বলি, বিজ্ঞাপন খরচ বলি, যদি এক বছরের ভিতর পর্যন্ত হয়ে থাকে, আর বিদ্যুৎ বিল এবং টেলিফোন বিল প্রতি মাসে মাসে প্রদান করতে হয়, এই কারণে এটা মুনাফা জাতীয় লেনদেন। এবার আমরা আরেকটা বিষয় জেনে নেব, এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় খরচ কোনটা। আমাদের প্রায় সময় পরীক্ষায় এমসিকিউতে চলে আসে বিলম্বিত মুনাফা জাতীয় খরচ। বিলম্বিত মুনাফা জাতীয় খরচটা হচ্ছে আমাদের তিনটা খরচ আমরা সামনে পাই। এক হচ্ছে নতুন পণ্যের গবেষণার ব্যয়। বাজারে আমরা নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসব, এই পণ্যটা বাজারে আসার আগ পর্যন্ত আমরা এটাকে নিয়ে গবেষণা করলাম, পরীক্ষা করলাম, এটা বাজারে কেমন চলবে, বাজারে কেমন প্রভাব বিস্তার করবে, গ্রাহকরা কেমন ধরনের পণ্য চাচ্ছে, এই যাবতীয় কাজ করার জন্য আমরা যে খরচটা করে থাকি এটাকে বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তারপর আছে ব্যবসা স্থানান্তরের ব্যয়। আমাদের ব্যবসাটা এক জায়গায় ছিল, আমাদের সুবিধার জন্য আমরা এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, আমাদের সুবিধার জন্য আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতেছি, এখানে যে খরচটা হবে এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আমাদের কাছে আরও একটা খরচ আছে বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয়। বিজ্ঞাপন আমি 5 বছরের জন্য প্রদান করলাম, তো বিজ্ঞাপন 5 বছরের জন্য, তাহলে আমাদের এই বছরে যেটা যাবে 1 বছর, অবশিষ্ট থাকবে কত বছর? 4 বছর। এই যে 4 বছরের জন্য এক্সট্রা আমি দিলাম, এটা হচ্ছে বিলম্বিত, এটাই হচ্ছে আমাদের কাছে বিলম্বিত। তাহলে আমরা এবার আমরা দেখে নেব আর লেনদেন মানে ছকের মধ্যে আমরা কিভাবে জিনিসটা বুঝবো বা আলোচনা করব। আমরা প্রথমত হচ্ছে লেনদেনগুলিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মূলধন জাতীয় আর একটা হচ্ছে মুনাফা জাতীয়। মূলধন জাতীয়কে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় আর একটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এবার আমরা জেনে নিব মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় জিনিসটা কি, তারপর আমরা জানবো মূলধন জাতীয় ব্যয় জিনিসটা কি। তো প্রথম আমরা কি জানবো? মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় জিনিসটা কি। মূলধন আনয়ন, ব্যবসার প্রতিষ্ঠানে কি আনয়ন? মূলধন আনয়ন 5 লক্ষ টাকা। ব্যবসার প্রতিষ্ঠানে মূলধন আনয়ন 5 লক্ষ টাকা। এটা কি হবে? মূলধন জাতীয় না মুনাফা জাতীয়? হ্যাঁ, অবশ্যই এটা হচ্ছে মূলধন জাতীয়, যেহেতু মূলধন প্রতিষ্ঠানে বারবার নিয়ে আসা হয় না। এখন এটা কি প্রাপ্তি না আয়? ব্যবসার প্রতিষ্ঠানে মূলধন যেহেতু আনা হলো 5 লক্ষ টাকা, এতে আমাদের হবে মূলধন জাতীয় প্রাপ্তি, এটা হবে মূলধন জাতীয় প্রাপ্তি। আবার একটা উদাহরণ দেখি, যন্ত্রপাতি ক্রয় 1 লক্ষ টাকা। যন্ত্রপাতি ক্রয় 1 লক্ষ টাকা। আমার প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স যে টাকা ছিল, এখান থেকে টাকা আমি নিয়ে গিয়ে আমি বাজার থেকে যন্ত্রপাতি ক্রয় করলাম 1 লক্ষ টাকার। যন্ত্রপাতি ক্রয় করলাম 1 লক্ষ টাকার। আমার প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেল। এই যন্ত্রপাতিটা আমি একের অধিক বছর ব্যবহার করব এবং একের অধিক সময় এর সুবিধা ভোগ করব। এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। মূলধন আনয়নটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। ঋণ আনয়ন এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি এবং যন্ত্রপাতি ক্রয় এটা হবে কি আমাদের জন্য মূলধন জাতীয় ব্যয়। এবার আমরা দেখবো আরেকটি উদাহরণের সাহায্যে পরিষ্কার হওয়া যায় কিনা কোনটা হয় প্রাপ্তি, কোনটা হয় আয়। পুরাতন আসবাবপত্রের মূল্য 25,000 টাকা। একটি পুরাতন আসবাবপত্রের মূল্য 25,000 টাকা, কিন্তু এটি 30,000 টাকা বিক্রি করা হলো। একটি পুরাতন আসবাবপত্রের মূল্য ছিল
25,000 টাকা আমরা ধরেছিলাম বিক্রি করব, কিন্তু ভালো একটি ক্রেতা পাওয়ার কারণে এটা আমরা 30,000 টাকায় বিক্রি করতে পেরেছি। তাহলে কাহিনীটা কি ঘটলো? এখানে মূলধন জাতীয় প্রাপ্তি মানে টাকা পাইলাম 30,000 টাকা, মূলধন জাতীয় প্রাপ্তি হবে 30,000 টাকা। এবং তাহলে স্যার এখানে আমাদের আয় কত হলো? যেহেতু এর মূল্য আমরা ধরেছিলাম 25,000 টাকা এবং বিক্রি করতে পারছি 30,000 টাকা, আমাদের যে মূল্য ছিল ওই মূল্য থেকেও আরও 5,000 টাকা বেশি। স্যার এখানে আয় হবে 5,000 টাকা, তার মানে প্রাপ্তি হলো 30,000 টাকা এবং এখানে এই 30,000 টাকার মধ্যে 5,000 টাকা হবে আয়। এবার হচ্ছে আমাদের মুনাফা জাতীয় লেনদেন। মুনাফা জাতীয় লেনদেনটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাপ্তি আয় আর একটা হচ্ছে প্রদান বা ব্যয়। এবার আমরা জানবো প্রাপ্তি বা আয় কোনটা, প্রাপ্তি বা আয় কোনটা। বাড়ি ভাড়া পাওয়া গেল, বাড়ি ভাড়া পাওয়া গেল 50,000 টাকা, যার 30,000 টাকা পরবর্তী বছরের জন্য, যার 30,000 টাকা পরবর্তী বছরের জন্য। আমি সবার সুবিধার্থে আবার বিষয়টা বলতে চাচ্ছি, বাড়ি ভাড়া পাওয়া গেল 50,000 টাকা, যার 30,000 টাকা পরবর্তী বছরের জন্য, মানে এই বছরের জন্য না, আগামী বছরের জন্য। তার মানে দাঁড়ালো এখানে 50,000 টাকা হবে আমাদের কি, এখানে 50,000 টাকাই হবে আমাদের প্রাপ্তি। এই 50,000 টাকাই হবে কি আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি এবং 30,000 টাকা হবে কি আমাদের মুনাফা জাতীয় ব্যয়। এই 30,000 টাকা পরবর্তী বছরের জন্য, তার মানে 50,000 টাকা প্রাপ্তি এবং 20,000 টাকা এবং আয় হবে আমাদের কত, 20,000 টাকা। আর বাকি যে 30,000 টাকা এটা হচ্ছে পরবর্তী বছরের জন্য আমাদের। আবার প্রদান বা ব্যয় জিনিসটা কি? প্রদান বা ব্যয় যদি বলি, বেতন পরিশোধ 1 লক্ষ টাকা। আমরা প্রতিষ্ঠানের আমাদের কর্মচারী ছিল, কর্মচারী আমাদেরকে বেতন দিয়ে দিলাম 1 লক্ষ টাকা, যার অর্ধেক বিগত বছরের। তার মানে 50,000 টাকা হচ্ছে এই বছরের এবং বাকি 50,000 টাকা হচ্ছে আগামী বছরের জন্য, মানে গত বছরের জন্য আমাদের। তাহলে আমরা যে 50,000 টাকা দিলাম, মানে 1 লক্ষ টাকা দিলাম, সবটা হবে প্রদান। এই 1 লক্ষ টাকা পুরোটাই হবে আমাদের জন্য প্রদান এবং বিগত বছরের যেটা আর ব্যয় কোনটা হলো, এবং বিগত বছরেরটা না এই বছরেরটা, আমাদের এই বছরের 50,000 টাকা হবে ব্যয় এবং প্রদান হবে কত, 1 লক্ষ টাকা। আমরা আরেকটা জিনিস পরিষ্কার করে দিতে যাচ্ছি, মূলধনের সুদ, ঋণের সুদ। যে কোনো সুদ যখন গণনা করা হয়, সুদ 1 বছরের ভিতরে কাউন্ট করা হয়, তাহলে এটা আমাদের জন্য আয় হবে, হয় আমাদের জন্য ব্যয় হবে। আমরা আজকে এই আলোচনার মধ্যে দেখতে পেরেছি মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেছি এবং আপনাদের যে বিষয় সমস্যা হয় এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার চলে আসব আপনাদের বিভিন্ন টপিক নিয়ে এবং আলোচনা করব এবং সমাধান করব। ওই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। যারা এখনও আমাদের চ্যানেলে লাইক দেননি অথবা ফলো দেননি, আপনারা অতি দ্রুত লাইক এবং ফলো দিয়ে পাশে থাকেন। যারা ইউটিউবে অ্যাড হননি তারা ইউটিউবেও অ্যাড হয়ে যান এবং আমাদের এই চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করে দিন। আমাদের এই পোস্টটিকে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। আশা করি তাদের কাজে আসবে। আসসালামু আলাইকুম।